ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে ক্ষত দেখাবো কাকে, পারবে না থামাতে কেউ আমাকে, সব শেষ করব নিজের হাতে। বরবাদ মুভির শুট শুরু হচ্ছে বা শুরু হওয়ার আগে হয়তো তারা যা স্টোরি কমপ্লিট করেছে, তো হৃদয় ভাই একদিন কল দিল। সত্যি বলতে বাসায় যে 3 দিন আমার মাথায় কিছু আসে নাই। নিজেকে আরিয়ান মির্জার জায়গায় রেখে চিন্তা করে লিখলাম, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছারখার তোমায় না পেলে। তখনও জানতাম না। তারপরে আমাকে হৃদয় ভাই বললেন যে সাকিব ভাই অ্যাপ্রুভ করেছে। আচ্ছা, তখন আমি বললাম সাকিব খান, সাকিব ভাই এজন সাকিব খান। তো হৃদয় ভাই বললো হ্যাঁ। উনি আমাকে সাকিব খানের কিছু লুক দেখাইছে যে দেখেন, দিস ইজ হাউ ইয়োর অ্যাক্টর গানা লুক। সাকিব ভাইয়ের মানে ওই লুকগুলা দেখে আই ওয়াজ লাইক, ভাই আমার মনে হয় গানটা আবার গাওয়া লাগবে। রিয়েল লাইফে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের ভিতরেই একটা আরিয়ান মির্জা আছে। জিএম আশরাফের গান বেশ জনপ্রিয় হয়েছে, আম্মু বলতেছে দেখ তোর নামে আরেকটা ছেলেকে জানি গান করে। আসিফ ভাই আমাদের সবাইকে খুব পছন্দ করে, উনি সবসময় খুব সাপোর্টিভলি কথা বলে। রিসেন্টলি ওনার বার্থডে ছিল, ওনাকে গানটার ব্যাপারে জিজ্ঞেস করার পর উনি বললো যে দুর্দান্ত, এবং উনি নিজে শুনেছে। নিঃশ্বাস গানটি শোনার পরে ভাবি কি মনে করেছে কিনা যে এটা অন্য কাউকে মনে করে আপনি লিখেছেন? পর বলছে আচ্ছা তুমি কবে ছেঁকা খাইলা। অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল যখন দেখি প্রত্যেকটা মানুষ এখান থেকে শীষ দিচ্ছে, কেউ তালি দিচ্ছে, তারপর অনেকে দেখি মানে একটু কান্না করতেছে, মানে অনেক সিরিয়াস একটা অবস্থা। আমার মনে হলো যে মানুষের ভালোবাসাটা আসলে ওইখানে না গেলে আমি কখনো বুঝতাম না, যে চোখ দিয়ে একটু পানি আসছে আর খুব ইন্সপায়ারিং লাগছে, গুজবাম্প দিয়েছে পুরো বডিতে। আঙুল ধরে নিয়ে যাবে পাহাড়ি ঝুন্নার তরে, ঝিঝি পোকার গান শোনাতে। কালবেলা এন্টারটেনমেন্টের বিশেষ আয়োজন বিনোদন আড্ডায় আমি মহিউদ্দিন মাহি আছি আপনাদের সঙ্গে। আমাদের এই আয়োজনটি সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকা বিনোদন জগতের গান, নাটক ও সিনেমার ব্যক্তিদের নিয়ে সাজানো হয়। সেই ধারাবাহিকতায় আমাদের সঙ্গে আজ কালবেলা স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী জিএম আশরাফ। তিনি এবারের ঈদে মুক্তি পাওয়া মেগাস্টার শাকিব খানের দর্শকপ্রিয় সিনেমা বরবাদের নিঃশ্বাস গানে কণ্ঠ দিয়েছেন এবং লিখেছেন। আমরা শুরুতেই তার কাছ থেকে এই গানটি শুনে নেব। কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। নিঃশ্বাস গানটা তো সিনেমা মুক্তির পর থেকেই যারা সিনেমাটি মানে থিয়েটারে গিয়ে দেখেছেন তারা সবাই গানটির প্রশংসা করছেন। আমরা শুরুতে আমাদের দর্শকদের জন্য আপনার নিঃশ্বাস গানটা শুনতে চাই। অবশ্যই। ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে ক্ষত দেখাবো কাকে, পারবে না থামাতে কেউ আমাকে, সব শেষ করব নিজের হাতে। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছারখার তোমায় না পেলে। থ্যাংক ইউ। অসাধারণ অসাধারণ, আমি শুনে আমার নিজেরই নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছিল। আচ্ছা, গানটার পেছনের গল্পটা একটু জানাতে চাই আমাদের দর্শকদের, যদি একটু বলতেন। অবশ্যই। গানটার ব্যাপারে বলতে গেলে প্রথমে বলতে হয় যখন বরবাদ মুভির শুট শুরু হচ্ছে বা শুরু হওয়ার আগে হয়তো তারা যা স্টোরি কমপ্লিট করেছে, তো হৃদয় ভাই একদিন কল দিল, বললো আপনি একটু আসেন, একটা স্টোরি শোনাবো। আমি গেলাম। এর আগে আমি গান করেছি আইটেম নাম্বার টাইপ বা পার্টি সংস, বা এইভাবে সিরিয়াস গান কখনো করা হয়নি। তো হৃদয় ভাই আমাকে বললো যে এটা গল্প, আমি ক্লাইম্যাক্সে একটা গান চাচ্ছি, আর আমার মনে হয় আপনি এই গানটা ভালো করতে পারবেন। তো আমার ফার্স্টে কথা ছিল আমি এত সিরিয়াস গান করব, আমি তো আসলে এত সিরিয়াস গান করি না। হৃদয় ভাই বললো আমার মনে হয় আপনি পারবেন, আপনি বাসায় যান, চিন্তা করেন, টাইম নেন, আমাকে জানান। সত্যি বলতে বাসায় যে 3 দিন আমার মাথায় কিছু আসে নাই। আচ্ছা, আমার যে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে আদিব, ওর সাথেও কথা বললাম। ও বলল আমরা তো কি করব বুঝতেছি না। পরে হৃদয় ভাই বললো আপনার যেটা ফিল হয়, আপনি আরিয়ান মির্জাকে ইমাজিন করে আপনার যেটা ফিল হয় আপনি ওইভাবে আপনার মন মতো লিখেন, কোনো সমস্যা নেই। তো আমি নিজের মতো করে নিজেকে আরিয়ান মির্জার জায়গায় রেখে চিন্তা করে লিখলাম। তারপর তো আজকে আপনারা যা শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে যখন আপনাকে হৃদয় ভাই বললেন যে একটা গান আছে, গানটা আপনার গাইতে হবে, তো আপনি কি জানতেন যে আপনার গানে লিপসিং করবেন মেগাস্টার শাকিব খান? সত্যি বলতে না, মানে তখনও আমি জানতাম না।
যখন গানটা আমি জমা দিয়েছি তখনও জানতাম না। তারপরে আমাকে হৃদয় ভাই বললেন যে সাকিব ভাই অ্যাপ্রুভ করেছে। আচ্ছা, তখন আমি বললাম সাকিব খান সাকিব ভাই এজ ইন সাকিব খান। তো হৃদয় ভাই বললো হ্যাঁ, সাকিব খান, মেগাস্টার সাকিব খান, উনি আপনার গান অ্যাপ্রুভ করেছে অ্যান্ড এইটাই ফাইনালে থাকছে, আপনি কোনো চেঞ্জেস দরকার নেই, কোনো কিছু করতে হবে না, যা আছে তাই থাকবে। আচ্ছা, সাকিব খান, আপনি যখন জানতে পারলেন যে সাকিব খানের গান এইটা, তার আগে কি গানটা রেকর্ড হয়ে গিয়েছিল? হ্যাঁ, তার আগে মানে মিক্স মাস্টার হয়নি, বাট গানের স্ট্রাকচার রেডি ততক্ষণে। তার মানে আর মানে নির্মাতা যে হৃদয় ভাই, সে হচ্ছে কি একটা মানে গেম খেলেছেন আমার যেটা মনে হয়। কারণ হচ্ছে আপনি যদি শুরুতেই জানতেন যেটা সাকিব খানের লিপসিংয়ে যাবে, হয়তো আপনার উপর আরও বেশি প্রেশার পড়তো। কিন্তু তবে একটা জিনিস আমি একটু মিস আউট করে গেছি, যে যখন আমার গাওয়ার প্রসঙ্গ, প্রথমে এটার গাওয়ার স্টাইলটা একটু ডিফারেন্ট ছিল, একটু সফট, একটু অন্যরকম। তো ভাই আমাকে আরেকদিন ডেকেছে সাকিব খানের, ওই দিন আমাকে ফার্স্ট বলা হয়েছে যে আপনি দেখেন আপনি কার জন্য গান করছেন। সাকিব খানের যে সত্যি বলতে সাকিব ভাইকে আমরা আগে যেরকম দেখেছি, এইখানে কিন্তু ওনার লুকটা টোটালি ডিফারেন্ট। আমার পার্সোনালি আউট অফ দিস ওয়ার্ল্ড লেগেছে। তো উনি আমাকে সাকিব খানের কিছু লুক দেখাইছে যে দেখেন দিস ইজ হাউ ইয়োর অ্যাক্টর গানার লুক। সাকিব ভাইয়ের মানে ওই লুকগুলা দেখে আই ওয়াজ লাইক ভাই আমার মনে হয় গানটা আবার গাওয়া লাগবে। কারণ ওই ম্যানলি ওই ফোর্স ব্যাপারটা আসলে ওনাকে না দেখলে ওই অরাটা আসলে ডেলিভার করাটা পসিবল না। ইট ওয়াজ অ্যামেজিং। গানটা প্রকাশের হওয়ার পর, সিনেমাটা মুক্তির পরে তো গানটা সিনেমার মধ্যে দর্শক দেখেছেন এবং নেচেছেন। অনেক থিয়েটারে দেখা গেছে গানটা চলাকালীন অবস্থায় সবাই সিট থেকে উঠে নেচেছেন, যার যার মতো করে বহিঃপ্রকাশ ঘটেছে। তো আপনার জীবনের কি পার্থক্য হয়ে গেছে নাকি এই গানটা মুক্তি পাওয়ার পরে, সিনেমাটা মুক্তি পাওয়ার পরে? আসলে আমি বরাবরই খুব লো কি শায় একটা মানুষ। আমি গান করেছি আগেও, অনেকগুলো গানই করেছি, মানুষের পছন্দ হয়েছে, অনেকগুলো আবার পছন্দ হয়নি। এটা আমি আসলে বহিঃপ্রকাশটা কিভাবে করে আনন্দটা আমি ওইভাবে জানি না। কিন্তু আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে যে প্রত্যেকটা হল থেকে যখন দেখি যে এই গানটা নিয়ে মানুষ খুব ইমোশনাল, নাহলে খুব উত্তেজিত, সবাই ফিল করেছে লিরিক্সটা। স্পেশালি আমি অ্যাজ আ রাইটার হিসাবে যদি বলি, সিঙ্গার হিসাবে যতটুকু আমি মানুষের কাছ থেকে বাহবা পেয়েছি, তার থেকে অনেক গুণ বেশি খুশি হয়েছি লিরিক্সিস্ট হিসাবে পেয়ে, বা সুরের জন্য যখন আমি ভালো শুনি। কারণ এই দুইটা অন্যরকম। গাওয়ার থেকে আমার মনে হয় লিখা আর সুর করাটা অনেক কঠিন একটা জায়গা, আমার কাছে মনে হয়। এই গানটা নিয়ে সাকিব খানের প্রতিক্রিয়া কি ছিল, মানে কি ধরনের প্রতিক্রিয়া তিনি দেখিয়েছেন? সত্যি বলতে এখনও তো মানে সাকিব ভাইয়ের সাথে আমাদের পুরো টিমের দেখা বা অ্যারেঞ্জ হয়নি। তবে হৃদয় ভাই যিনি ডিরেক্ট করেছেন, মেহেদী হাসান হৃদয় ভাই, উনি যেটা বললেন যে সাকিব খান নিজেই গানটা অ্যাপ্রুভ করেছেন, এবং যেহেতু এটা ক্লাইম্যাক্স সিন, এটা মোটামুটি অনেক ইম্পর্ট্যান্ট একটা জায়গায় গানটা। তো উনিও বলছিল যে আমি চাই আমাদের মেগাস্টার গানটা ফিল করুক, কারণ উনি যদি ফিল না করে তাহলে হয়তো গানটা ওইভাবে করে যাবে না। তো আমিও ওরকমই ছিলাম যে অবশ্যই যদি মানে উনি বলে। তারপরে কিছুদিন পর হৃদয় ভাই ফোন দিয়ে বলুন যে উনি নিজে অ্যাপ্রুভ করেছেন এবং ওনার কাছে বেশ পছন্দ হয়েছে গানটা। আপনার সাথে সাকিব খানের তো এখনো কথা হয়নি, বা সেভাবে অন্য কাজের প্রসঙ্গে হয়েছে, দেখা হয়েছে, কিন্তু এই কাজ নিয়ে এখনো আমাদের কোনো দেখা হয়নি। আচ্ছা, এই গানের গল্পটা মানে কাকে মাথায় নিয়ে আপনি লিখেছিলেন? কারণ প্রতিটা গানের পেছনেই তো একটা গল্প থাকে। হ্যাঁ, তা তো থাকেই। কাকে স্পেসিফিকলি বলতে গেলে প্রথম আমার 3টা জিনিস মাথায় ছিল। প্রথম কথা হচ্ছে গিয়ে আমি একসময় ভাবা শুরু করলাম আমি আরিয়ান মির্জা। আচ্ছা, নিজেই হ্যাঁ, তাহলে আমি কি করতাম। আচ্ছা, সেকেন্ড হচ্ছে গিয়ে রিয়েল লাইফে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের ভিতরেই একটা আরিয়ান মির্জা আছে। হয়তো কেউ লুকিয়ে রাখে, হয়তো কেউ কন্ট্রোলে রাখে, কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সাইড থাকে যে কিনা সব দিয়ে দিতে পারে কারোর জন্য, কিন্তু যখন তারপরও ওই মানুষটা থেকে সে ব্যথা পায় বা কষ্ট পায় বা বিট্রায়াল পায়, তখন সে এইটাই ভাবে যে পুরো দুনিয়া জ্বালিয়ে দিব। মানে আমার মাথায় ওইটাই আসছে, পুরো দুনিয়া জ্বালিয়ে দিব তোমায় না পেলে। কারণ যার জন্য এত কিছু করা হয়েছে, সে যদি তাকে যদি না পাওয়া যায়, সেই যদি অপবাদ দেয়, যেমন এই গানের একটা লাইন আছে, ভালোবাসা করেছে অপমান দিয়ে আমায় অপবাদ। সো এইখানে ব্যাপারটা হয়েছে যে আমি এত ভালোবাসা দিয়েছি, অপোজিটের মানুষ যদি আমাকে ভালোবাসাটা না বুঝে অপবাদ দিয়ে ছোট করে দেয়, তখন ওই আরিয়ান মির্জাটা ইজ ডিফারেন্ট। আচ্ছা, যেই লাইনটা আপনার মাথায় প্রথম এসেছিল ওই লাইনটা আবার শুনতে চাই। আমার মাথায় প্রথম লাইন যেটা আসছে, 2-3 দিন বসেছিলাম, কিছু আসে নাই। তো ফার্স্টে আমি যেটা করি, মানে লিরিক্স একটু গুছানোর পর র্যান্ডমলি আমি টিউন ট্রাই করি। তো আমি জাস্ট রেকর্ডিং অন রেখে অনেক কিছু করতেছি।
তো হঠাৎ করে আমার মাথায় মানে যে কি আসলো, আমি লাইক পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করবো ছারখার তোমায় না পেলে। দেন আদি ওয়াজ দেয়ার, আদি ওয়াজ লাইক ভাই আমার মনে হয় এইটাই দরকার, এটাই পিক করা দরকার, এই লাইনটাই পিক করা দরকার। তো আপনার যারা প্রতিবেশী এবং পরিবারে যারা আছেন, তো তাদের মধ্যে কি মানে পরিবর্তন এসেছে আপনার প্রতি এই গানটা প্রকাশের পর? প্রতিবেশী, টু বি ভেরি অনেস্ট, আমার ফ্যামিলিতে কেউ কখনো মিউজিক বা আর্ট রিলেটেড কোনো লাইনে দূর দূর পর্যন্ত কেউ নেই, কেউ কবিতাও লিখে নেই। আচ্ছা। আম্মু, আমি যখন মিউজিক করি তো ফার্স্টে অনেক বছর, প্রায় 4-5 বছর আম্মু জানতো না যে আমি মিউজিক করি। আম্মু জানতো যে আমি কোনো একটা কোর্স করতেছি। তো একবার এরকম কোনো একটা ইন্টারভিউ দেখে আম্মু জানতে পারছে। আগে এরকম ছিল যে একবার একটা গান রিলিজ হয়েছিল আমার, মাফ করে দেন নামে, তো ইট ওয়াজ মোটামুটি ভাইরাল, ওই সময় হিট ছিল। তো এখানে একটা প্রতিবেদন ছিল যে জিএম আশরাফের গান বেশ জনপ্রিয় হয়েছে। তা আম্মু বলতেছে দেখ তোর নামে আরেকটা ছেলেকে জানি গান করে। তো পরে শি কেম টু নো যে আমি জিএম আশরাফ, অ্যান্ড এটা আর কি আমার এই ছিল। আর প্রতিবেশীদের ক্ষেত্রে ফ্রেন্ড সার্কেল, টু বি অনেস্ট, হ্যাঁ যারা সাপোর্ট করে তারা শুরু থেকে সাপোর্ট করতো, কিন্তু নিঃশ্বাস দেখার পর ওরা বলতেছে যে এইটা উই ডিডন্ট এক্সপেক্ট যে এইভাবে হবে। এখন যে জিএম আশরাফ, সেই জিএম আশরাফের সঙ্গীতের শুরুটা কিভাবে হয়েছিল? আচ্ছা, কত বছর আগে? আমি 2016 সালে ফার্স্ট আমার মিউজিকের সাথে আসা। আমার একটা ফ্রেন্ড নাফিস নামে, ও মিউজিশিয়ান, গান করে। তো ওর থ্রু মানে আমি পুরো মিউজিক জার্নিটা আমার শুরু, এটা আমি সবসময় বলবো যে ওর থ্রু। কারণ ওর সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পর ওর একটা স্টুডিও ছিল, তো বলতো যে আমার স্টুডিওতে আয়, ইউ লার্ন হোয়াট ইউ ক্যান লার্ন, ইফ ইউ ক্যান্ট ইউ লিভ। তো ওইখান থেকে যাওয়া, লেগে থাকা। আমার ইচ্ছা ছিল ফার্স্টে বাংলাদেশে R&B মানে রিদম অ্যান্ড ব্লুজ ইন্ট্রোডিউস করানো। তো ওই R&B করতে গিয়ে কখনো পপ, কখনো হিপ হপ, কখনো র্যাপ, বিভিন্ন জনরা ট্রাই করা হয়ে গেছে, ইন্ডিজ। তো 16 থেকে একটু 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 করে আমার এই 25-এ এসে ফাইনালি মুভির গান। কখনো ভাবিনি যে মুভির জন্য গান করব বা আমার টাইপের গান মুভিতে যাবে। আমার কাছে মনে হতো আমার গান খুব কম মানুষ শুনে, আর এই টাইপটা হয়তো সবার পছন্দ হবে না। কিন্তু নিঃশ্বাসের পর হয়তো আমার এই কোয়েশ্চেনটা আমার মধ্যে নাই, কাজ করে না ওইভাবে করে। আচ্ছা, আমরা যতটুকু জানি আপনার এই নিঃশ্বাস গানটি আপনি বাংলাদেশের সঙ্গীতের যে যুবরাজ আসিফ আকবর ভাইকে শুনিয়েছেন, তার প্রতিক্রিয়াটা কি ছিল একটু জানতে চাচ্ছি। আসিফ ভাই উনি বরাবর আরও আগে থেকেই আমাদেরকে, মানে আমি যাদের সাথে গ্রুপ আমরা যারা একসাথে হ্যাং আউট করি, আসিফ ভাই আমাদের সবাইকে খুব পছন্দ করে। উনি সবসময় খুব সাপোর্টিভলি কথা বলে, খুব সাহস দেয় যে এগিয়ে যাও, তোমরাই নতুন, তোমরা পারবে। রিসেন্টলি ওনার বার্থডে ছিল, তো ওই দিন ওনার ওইখানে যাওয়া, দেখা হলো। তো ওনাকে গানটার ব্যাপারে জিজ্ঞেস করার পর উনি বললো যে দুর্দান্ত, এবং উনি নিজে শুনেছে, অ্যান্ড ওনার কাছে বেশ ভালো লেগেছে। উনি বেশ কয়েকবারই বললেন যে তোমাদের গান তো বরাবরই ভালো লাগে, তবে এইটা এক্সেপশনাল লেগেছে। উনি বলেছে যে মুভির গান হিসেবে এটা ওনার খুবই ভালো লেগেছে। আচ্ছা, আমরা আপনার কণ্ঠে আসিফ ভাইয়ের একটা গান শুনতে চাই, জনপ্রিয় আসিফ ভাইয়ের গান আমি কিভাবে গাই এটা তো আসলে শুনতে চাই, কারণ আসিফ ভাইয়ের সাথে আমি যতটুকু জানি, আসিফ ভাই মানে বরাবরই তরুণ শিল্পী যারা মানে রাইজিং সিঙ্গার, এদেরকে অ্যাপ্রিসিয়েট করেন, তাদেরকে উৎসাহ দেন এবং পরামর্শ দিয়ে থাকেন। এবং বাংলাদেশের ম্যাক্সিমাম শিল্পী, সঙ্গীত শিল্পী, তার গান শুনে বড় হওয়া, মানে তার গান যারা ব্যান্ডে থাকে, নায়ক বাচ্চু ভাই, জেমস ভাই, হাসান ভাই, মাইলস। তো আসিফ ভাইয়ের, কারণ আপনার নিঃশ্বাস গানের যেই হাই টোন, আসিফ ভাইয়ের গানগুলো কিন্তু সেম। একটা আপনার কন্ট্যাক্ট আসিফ ভাইয়ের গান শুনতে চাই। আমি সত্যি কথা বলতে মানে আমি গেয়ে বেয়াদবি করবো না, তবে আপনি যেহেতু চাচ্ছেন আমি 2 লাইন শোনাতে পারি, যেটা আমরা ছোটকালে শুনেছি। হাই টোনের ক্ষেত্রে বলতে গেলে আসিফ ভাইয়ের সবচেয়ে জনপ্রিয় যে গানটা, ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া তুমি কোথায়, আমি গেলে হয়তো একটু এরকম হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, না সেটাই। আর যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার সঙ্গীতের চলা 2016 সাল থেকে, তো 2016 সাল থেকে 2025 জিএম আশরাফকে বর্তমান সময়ে যারা চিনেছেন নিঃশ্বাস গান দিয়ে চিনেছেন, কিন্তু এর আগেও কিন্তু আপনার বেশ কিছু শ্রোতাপ্রিয় গান রয়েছে ইউটিউবে, সেই গানগুলোর গল্প একটু জানতে চাই।
জি অবশ্যই 2016 থেকে শুরু করার পর 17তে আমার প্রথম নাটকে গান বের হয়, তারপর বেশ কিছু অ্যাডে, জিঙ্গলসে। কিন্তু সবচেয়ে আমি যদি আমার শ্রোতাপ্রিয় গানের কথা বলি, তাহলে আমার প্রথম শ্রোতাপ্রিয় গান ছিল মাফ কইরা দেন ভাই, যেটা আমি কখনো কোনো ইন্টারভিউতে এই ব্যাপারে বলি নাই। মানুষ মনে করে এটা একটা ফানি গান, বাট আজকে আমি বলি সবার সামনে যে এটা একটা সার্কাস্টিক গান। আচ্ছা, এক প্রকার ব্যবস্থা বা এক প্রকার গোষ্ঠীকে মকারি করে গানটি বানানো। মানুষ খুব পছন্দ করে গানটা। এটা আমার প্রথম গান ছিল, যেটা এখন মনে হয় 22 বা 23 মিলিয়নে আছে। এর পরের বছরই আমার আরেকটা গান মুক্তি পায়, সেটা ছিল টাকলা সং, স্টেডিয়াম নাটকের টাইটেল ট্র্যাক হিসেবে। আচ্ছা। গরম লাগে আমার দুপুরে, শিহরিত তোমার নুপুরে, আচ্ছা। ঝাঁপ দিব আমি প্রেমের পুকুরে কিন্তু ডুববো। আচ্ছা, এই গানটা একটু প্লিজ শোনান না। এই গানটা তো ইউটিউবে ব্যাপক ভাইরাল। এটা হ্যাঁ একটু পার্টি সং হয়ে গেছে আর কি। এটা আচ্ছা আমি 2 লাইন শুনিয়ে দিই। হ্যাঁ 2 লাইন 3 লাইন যতটুকু শোনা একটু শুনান প্লিজ। হ্যাঁ আচ্ছা। গরম লাগে আমার দুপুরে, শিহরিত তোমার নুপুরে, ঝাঁপ দিব আমি প্রেমের পুকুরে কিন্তু ডুববো না। ও মে কাছে আসো না, আমায় ভালোবাসো না, এমনটাকে ভাবে নিয়ে উড়াল দিও না। ও মে কাছে আসো না, আমায় ভালোবাসো না, এমনটাকে ভাবে নিয়ে উড়াল দিও না। আই এম সরি টু সে, আমি নিজেও মানে গানটা বহুবার শুনেছি, বাট এটা শিল্পী যে আপনি সেটা মাত্র জানলাম। খুবই সুন্দর গান এটা তো মানে। আচ্ছা, আরেকটি বিষয় সেটি হচ্ছে নাটকে তো আপনি নিয়মিতই গান করছেন। তো নাটকের গান এবং আপনার গানের যে জনরা, সেটা থেকে সিনেমার গানের যে টান, সো সেই জার্নিটা একটু যদি শেয়ার করতেন আমাদের দর্শকদের জন্য। নাটকে এখন পর্যন্ত কি মানে কি পরিমাণ গান গেয়েছেন? এবং নাটকে এই পর্যন্ত বেশ অনেক গান গাওয়া হয়ে গেছে, প্রায় আমার 15 থেকে 20টা গান নাটকে আছে। অনেকগুলো হয়তো এখনো রিলিজ হয়নি ওইভাবে করে, বা আলাদা গান হিসেবে রিলিজ হয়নি, তবে অনেকগুলো করা হয়েছে। তো ওইখান থেকে আমি শিখেছি অনেক কিছু। আমার পার্সোনাল চ্যানেলে যে রকমের গান আমি করি, ওইটা নাটকের গান এবং সিনেমার গান যেটা করলাম, আমার কাছে মনে হয় তিনটার কিছু বিশেষত ডিফারেন্স আছে। আমার গানের ধরন একরকম, নাটকের হয় কি আমি আগে বুঝি যে গল্পটা কোথায় যাচ্ছে, মানুষ কি পছন্দ করতে পারে বা ক্যারেক্টারটাকে। এখন আমি আরফান নিশু ভাইয়ের জন্য একটা গান করেছিলাম প্লে বয়ে। একই নাটকে আমার 2টা গান আছে। একটা হচ্ছে গিয়ে ফুল টু পার্টি, ওইটার একটা ফেমাস লাইন হচ্ছে গিয়ে আমার মতো কোনো প্লেয়ার নাই এই গেমে, সবাই হোঁচট খেয়ে পড়বা আমার। এগুলো কি আপনারই লেখা থাকে? সব আমার লেখা। আমি মানুষের লেখায় গান খুবই কম করি। আমার কাছে পার্সোনালি মনে হয় কি একটা ওয়ার্ড আমি যেভাবে গাইবো, আরেকজনের গানটা না ও ওইভাবে লিখবে। আমি যেভাবে কথা বলি বা আমি যেভাবে এক্সপ্রেস করি, ওইভাবে আমি লেখার চেষ্টা করি, সাবলীল নর্মাল। কিন্তু এমন না যে আমি কমপ্লেক্স লিরিক্স পছন্দ করি না, কিন্তু আমার কাছে মনে হয় ওই ফিলটাতে আমি জাস্টিফাই করতে পারবো না। আপনার অনুভূতিটাকে হয়তো আমি আমার মতো করে প্রকাশ করতে গিয়ে 2টার একটাও হবে না। এটা আমার পার্সোনাল ধারণা। এটা আমি বাইরের কাজ কম করি, আমার ভয় লাগে। আমি নিজেরটা নিজে করে কম্পোজ করি। যেটা বলছিলাম, আরফান নিশো ভাইয়ের যে একই কাজ ছিল, পার্টি সং ছিল আমার মতো কোনো প্লেয়ার নাই এই গেমে, শুধু হোঁচট খেয়ে পড়বা আমার প্রেমে, কারণ হি ওয়াজ এ প্লে বয় ইন দ্যাট মানে স্টোরি। ঠিক একই নাটকে আরেকটা গান ছিল শত ভুলে ভালোবাসার কোথাও হলো না ঠাই, মানে এক্স্যাক্ট অপোজিট গান। হ্যাঁ। সো আমার কাছে মেলোডি সং, হ্যাঁ এক্স্যাক্টলি মেলোডি সং অ্যান্ড আরেকটা পুরো পার্টি সং। আমার কাছে ভাল লাগে ডিফারেন্ট জনরা এক্সপ্লোর করতে। আমি শুধু এটার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। ইউজুয়ালি হয় কি, আমি যেটা দেখেছি আমার ফ্রেন্ডদের ক্ষেত্রে, ওরা একটা জনরা সিলেক্ট করে যেটাতে ওরা ভালো করছে, ওরা ওই রকমই অনেকগুলা করে। আমার ক্ষেত্রে হয় কি, আমার একটা নিয়ে বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না, ডিফারেন্ট ট্রাই করার ইচ্ছা। কারণ আমি আচ্ছা একটা সত্যি কথা বলতে, আমি মিউজিকে এসেছি আমার খুব খুব ইচ্ছা থেকে, মানে খুব মনের একটা ভিতরের ইচ্ছা থেকে মিউজিকে আসা, অনেক বেশি ডেডিকেশন থেকে। কারণ আমি কাউকে চিনতাম না, কিভাবে মিউজিক করতে হয়, কোথায় যেতে হয়, আমি কিচ্ছু জানতাম না। সো আমি এখনও যে গান করতে পারছি, আপনি বিশ্বাস করেন, এইটা আমার কাছে প্রতিদিন আমি নিজেকে নিজে মনে করি যে এটাই তো অনেক। মানে আমি যে এখনও গান করতে পারছি, গানটা রিলিজ হচ্ছে, আমার গানটা মানুষ শুনতে পাচ্ছে, এটা তো আমি কল্পনা করতে পারিনি কখনো। কারণ আমার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আমি কখনো মিডিয়াতে যখন আসছি কাউকে চিনি না, আমার কোনো সাপোর্ট নেই। বা থাকে না যে কারো তো কেউ থাকে, হয় ভাই বা কাজিন ফ্রেন্ডস, আমার কিন্তু কেউ ছিল না। পুরোপুরি নিজের দমে এইটুক আসা, আমার কাছে এইটুকুই আমি অনেক হ্যাপি। আপনার এই কথার মাঝখানে একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে গিয়ে আপনি কাউকে চিনতেন না, আপনি নিজের মতো করে মিউজিকটা করতেন। আপনি যতটুকু জানি যে আপনি দেশের বাইরেও লেখাপড়ার জন্য কিছুদিন ছিলেন। তো বাংলাদেশে বর্তমান সময় মেগাস্টার শাকিব খান
মানে ইন্ডাস্ট্রি, Yes. মানে তার সিনেমা মানে দর্শকদের হলে উপচে পড়া ভিড়। তো বলতে গেলে আপনার তার জন্য গান করা হয়ে গেছে, তো তার আগে তো আরো কয়েকজনের জন্য গান করতে পারলে হয়তো ভালো ভালো লাগতো। কিন্তু তাহলে হৃদয় ভাই আপনাকে খুঁজে পেল কিভাবে? আচ্ছা হ্যাঁ, হৃদয় ভাইয়ের সাথে আমার পরিচয় হয়তো 2023-এর দিকে। 23-এ নাটকের থ্রু হৃদয় ভাই আমাকে একবার, মানে তখন অনেকের সাথেই কথা হয়েছিল, তো হৃদয় ভাইয়ের সাথে কথা বলে আমার কাছে যেটা সত্যি একদম টু বি ভেরি অনেস্ট, আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে ব্যবহার। মানে আপনি আমাকে সম্মান দিবেন, আমি আপনাকে সম্মান দিব, আমার একটাই যুক্তি লাইফে, এটাই আমার মানে বেস্ট মোটো। তো হৃদয় ভাই, আমার তখন অনেকের সাথেই কথা হয়, তো হৃদয় ভাইয়ের সাথে কথা হয়েছিল, তো ওনার ব্যবহার আমার খুব ভালো লাগছিল, যে খুবই স্ট্রেইট ফরওয়ার্ড উনি, এদিক ওদিকের কথা কম বলে, ডিরেক্ট কাট টু দ্য পয়েন্ট কথা বলে, আর সবচেয়ে বড় কথা উনি সব কথায় জিজ্ঞেস করে যে আপনি এইটাতে ঠিক আছেন বা আপনি এইভাবে করতে পছন্দ করবেন। মানে এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে উনি জানতে চায় আর্টিস্ট কী করতে চায়, মানে আমি কিভাবে প্রেজেন্ট করতে চাই। তো ওইখান থেকে ভাইয়ের সাথে আমার ভালো একটা সম্পর্ক। ওনার জন্য 2টা নাটকের কাজ করেছিলাম, ওগুলো থিম বেস কাজ ছিল, একটা তো মনে হয় হৃদয় ভাই নিজেও অ্যাক্টিং করেছে। আচ্ছা, তো ওইখান থেকে সম্পর্ক শুরু। তবে যেটা বললাম, আমাদের একটা গান বের হওয়ার কথা ছিল পাখি নামে। গানটা বেশ আমারও পছন্দের একটা গান, রিলিজ হয়নি আনফর্চুনেটলি। ওইটাতে হৃদয় ভাইয়ের ডিরেকশনে ছিল। সো ওইটা ভিডিওটা ম্যাসিভ ছিল, তো ওরা নাকি 2 দিন ধরে শ্যুট করেছে। তো হৃদয় ভাই বলছিল 2 দিন ধরে শুনে আমি বোর হই নাই, আপনার গানটা শুনে আমি 2 দিন ধরে যে শুনতেছি, ছাড়লে এনার্জি লাগে। আচ্ছা, আমি এই সুযোগটা মিস করতে চাই না, আপনার কণ্ঠে আমি এই গানটা একটু শুনতে চাই। এটা আনরিলিজ, এটা আমার শোনানো ঠিক হবে না। আচ্ছা, যদি রিলিজ না হতে আপনার কণ্ঠে একটা প্রেমের গান, মেলোডি একটা গান শুনতে চাই, কারণ আমি সুযোগ হাতছাড়া করতে চাচ্ছি না। যদি মেলোডি গানের কথা বলেন তাহলে একটু পার্সোনাল হতে হবে। আমার যিনি জীবন সঙ্গিনী বা আমার ওয়াইফ, রিসেন্টলি আমার বিয়ে হয়েছে, তো ওনার জন্য আমার লেখা প্রথম গান আমি শোনাতে পারি। প্লিজ, এটা আমরা আরো সৌভাগ্য আমাদের, প্লিজ শোনান। আচ্ছা হ্যাঁ, এটা প্রথম ওনার জন্য লেখা, সামহাও মানুষেরও খুব ভালো লেগেছে। এক মুঠো বিকেলের রোদ করি জোনাকির খোঁজ তোমায়, দেখি জানালায় ওই মায়াবী চোখ যেন ঘিরে ধরে আমায়, গধূলি বেলায় লাগে দক্ষিণা হাওয়া মনে মায়াবী ছোঁয়া জাগায়, ভুলে যাই সময় তোর সুরভি টানে আমায়, মিলিয়ে স্নিগ্ধতায় হারাই কোথায় জানি না মেঘের ডানায় ভেসে যাই আমি তোর ইশারাতে, এক পলকে মরে যেতেও রাজি, তোর বায়নাগুলো করব পূরণ জীবন রেখেও বাজি। অসাধারণ। এই গান কি বিয়ের আগে শোনানো, বিয়ের পরে শোনানো? লেখা তো আগে, শোনানো পরে। এই গানটি শোনার পরে মনে হয় ভালোবাসা আরও নিঃসন্দেহে বৃদ্ধি পেয়েছে। আর একটা প্রশ্ন ছিল ভাবিকে নিয়ে, সেটা হচ্ছে নিঃশ্বাস গানটি শোনার পরে ভাবি কি মনে করেছে কিনা যে এটা অন্য কাউকে মনে করে আপনি লিখেছেন বা হৃদয় ধারণ করে আপনি লিখেছেন? না, ওর প্রথম মানে আমি যখন গানটা ক্রিয়েট করি তো ওকে শোনানো হয়নি, তো রিলিজ পাওয়ার পরেই ও শুনে বলতেছে তোমার মতো লাগে ভয়েসটা। নিচে নাম দেখো আমার, বলছে আচ্ছা তুমি কবে ছাকা খাইলা? না এটা তো আমার কাজ, আমি। তবে একটা জিনিস বলতে হয় যে একটা পার্ট, মানে সে জিজ্ঞেস করছে তুমি কবে ছাকা খাইলা? হ্যাঁ, আচ্ছা। একটা কথা আমি বলবো যে ভালোবাসা, প্রেম বা পছন্দ যাই হোক না কেন, আমি নিজে থেকে কখনো থাকে না নিজে থেকে পছন্দ করা, নিজে থেকে এগিয়ে যাওয়া, অ্যাপ্রোচ করা, রিয়েল লাইফে আমি ওরকম না, আমি খুব চুপচাপ থাকি। তো আমার যে ওয়াইফ, তার ব্যাপারে যেহেতু কোয়েশ্চেন করলেন, এই একটা জিনিস জীবনে আমি বলছি যে এইটাই। আচ্ছা, সো যে পুরো দুনিয়া জ্বালিয়ে দিব ব্যাপারটা কিন্তু ওইখানেও আছে যে আই ডোন্ট ওয়ান্ট টু নো এনিথিং, আমি এইটাই আমি চাই, মানে চাই। আচ্ছা, মানে এটা কোনো অপশন লিংক আপ করছেন যে যদি কখনো, হ্যাঁ না কোনো অপশন নাই, সেটাই। আচ্ছা ঠিক আছে, আরেকটি বিষয় যেটা নিয়ে আমরা আলাপ হচ্ছিল মানে অফ ক্যামেরাতে, যে আপনি যখন থেকে সঙ্গীতের সাথে মানে সঙ্গীত করছেন, আপনি একটু গোপনে করার চেষ্টা করছিলেন, আপনার পরিবারের অনেকেই জানতো না, এবং আপনার মানে আন্টিও জানতেন না যে আপনি গান করছেন। তো কোন একটা গান শুনে আন্টি যেন বলছে যে আপনার মানে এই কণ্ঠটা আপনার মতো শুনতে, এই গল্পটা একটু জানতে চাই, আমাদের দর্শকদের একটু জানাতে চাই। আচ্ছা, প্রথম হচ্ছে গিয়ে কি যে অনেকগুলো গান রিলিজ হয়েছিল, কিন্তু আম্মুরা যেরকম হয় ওরা তো রাতে অ্যাক্টিভ না, তো একটা গান ছিল মাফ কইরা দেন ভাই, তো ওইটা ওই সময় খুব আলোচিত ট্র্যাক ছিল। তো ওইটা এরকম কে জানে আম্মুকে দেখাইছে যে দেখো এই যে তোমার ছেলে কিন্তু গান করতেছে, গান বাজনা করতেছে, কিন্তু
তো যেটা হয় টিপিক্যাল আম্মুরা আর কি টেনশনে পড়ে গেছে আর কি জানি লুকাইছে। তো সে প্রথমে আমাকে বলছিল যে মানে সে আগেও দেখছে, দেখার পর বলছে নামটা তোর মতো না। হ্যাঁ, তো একটু পরে বলতেছে যে এই এটা তো তুই। না, এটা তো আমি না আম্মু, এটা আমার মতো একটা লোক। পরে সে একটু রাগ করার পরে আবার একটু চিন্তা করতেছে থাক তুই লুকিয়ে লুকিয়ে রাগ করার কারণ ছিল বা আপনি কি ভয়ে লুকিয়ে গান করতেন? এটার কারণটা একটু বলবেন প্লিজ। ভয় লুকিয়ে বলতে কি, আমাদের ওইখানে যেভাবে আমি বড় হয়েছি, গান বাজনাটা একটু বেশি সিরিয়াস কথা হয়ে যায়। তবে গান বাজনা জিনিসটাকে নর্মালি নেওয়া হয় না কেন, মানুষ মনে করে যে গান বাজনা করলেই নেশাগ্রস্ত হয়ে যাওয়ার একটা ভয় থাকে। মানুষের পারসেপশন আর কি, যে মানুষ অন্যরকম হয়ে যায়, স্বাভাবিক জীবনযাপন থেকে সরে যায়, ফ্যামিলি থেকে সরে যায়। তো ওই চারপাশের মানুষের কথায় হয়তো আম্মু ইনফ্লুয়েন্স হয়ে যাবে, তো এই কারণে একটু ভয় পেতাম। আর আমার লাইফে এখনও আমি মামাস বয়, মানে আমার বাবা নাই, বাবা মারা গেছে অনেক আগে, 12-13 বছর আগে। তো আম্মু ছাড়া আমার লাইফে আমার দুনিয়াই আম্মু। এখন আম্মু, কখন আমি আম্মুর কথা, আমার একটা ট্রিক ছিল, অনেক কিছু হয় মা বাবা মানা করে, তো আমি কখনো আম্মুকে মিথ্যা কথা বলি না, এক্সেপ্ট আমি হাফ সত্যি বলতাম। মানে ধরেন আমি 2 জায়গায় গিয়েছি, একটা বলতাম যে আমি এইখানে গেছি, তো মানে সত্যিই তো। আম্মুকে কখনো মিথ্যা বলি নাই, আর আম্মু থেকে লুকাতাম কারণ আম্মু যদি কষ্ট পায় বা এই কারণে আর কি বলতাম না। পরে যখন দেখলাম উনি নর্মালি নেওয়া শুরু করেছে, তখন একদিন আমি বললাম আম্মু আশেপাশের মানুষের কথা শুনলে বেঁচে থাকাটা একটু কষ্ট, হচ্ছে দেখো না আমি কি করি। না সেটাই, আপনার যেটা করতে মানে হৃদয় থেকে যেটা সাড়া দেয় সেটাই করা উচিত আমাদের। এবং পরিবার থেকে যদি সাপোর্ট না করে তাহলে যে কোনো সন্তানের জন্য কিছু করা একটু ডিফিকাল্ট। জি অবশ্যই। আমরা আপনার একটা গান শুনতে চাই, মাফ করে দেন। এই গানটা শোনার আগে আপনার গানের গল্পটা একটু শুনতে চাই। মাফ করে দেনের ব্যাপারটা হচ্ছে কি, আচ্ছা একটু তখন জিএম আশরাফ ওয়াজ ডিফারেন্ট, একটু ডিফারেন্ট জিএম, এখন তো একটু সিরিয়াস, তখন একটু গতানুগতিক অন্যরকম ছিলাম। তো ওইটা টপিকটা ছিল হচ্ছে গিয়ে, আমি যদি গল্পটা বলি, গল্পটা একটা ছেলের গল্প, সে নেশাখোর। তো সে প্রতি রাতে মদ খায়, মদ খেয়ে সে সবার কাছে তওবা করে যে না না ভুল হয়ে গেছে ভাই, কিন্তু পরের দিন সে আবার মদ খায়, সে আবারও সেম কাহিনী করে। লুপ, ইন্টারলুপ সং। এটার মধ্যে এই গানটা করার পিছনে আমার 2টা ইন্সপিরেশন। আমি জানি না আপনি কখনো রেল লাইনের পাশে গেছেন কিনা। হ্যাঁ, অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে। তো আমার একটা ফ্রেন্ড থাকতো রেল লাইনের পাশে, তো ওর জন্য নিচে নামার জন্য দাঁড়াতাম না। তো আমার আবার ছোটকাল থেকে অবজার্ভ করার খুব ইচ্ছা, মানে কে কি করলো, কে কেন বসলো, উঠলো কেন, মানে শার্টটা ইন করলো কেন বা প্যান্টটা নামালো কেন, সব আমি খেয়াল করি। তো আমি দেখলাম রেল লাইনের ওদের একটা স্পেসিফিক কোড আছে, ওরা সব কথা বলার আগে বলে কি মনে করেন, আর শেষ করে ঠিক আছে। ওদের ভাবটা একটু আলাদা, মনে করেন বলে শুরু করে ঠিক আছে বলে শেষ করে। তো মাফ করে দেন একটা পার্ট আছে, যে ক্যারেক্টারটা থাকে আমি যে পোর্ট্রে করেছি, তো বলে মনে করেন আমি গেছিলাম ঠিক আছে, বড় ভাইগুলোকে বইছিলাম ঠিক আছে, ভাইগুলো কিছুই হইব না ঠিক আছে, মনে করেন আমি বুঝি নাই ঠিক আছে, মিছা কথা কয়ে লাভ আছে, মিছা কথা কয়ে লাভ নাই, মাটির উপরে খাড়ায় কইতেছি ভাই, কইলে তো কইবেন কয়ালেছি ভাই। এগুলো বলার পরে সে হঠাৎ করে বলে ওয়েট কি জানি কইতেছিলাম ভাই, ভুলে গেছি কি জানি কইতেছিলাম। তো আমার ওই কনসেপ্টটাই আসছে ওরকম, মানে ওই সব মানুষকে দেখে যে এরকম এক শ্রেণী আছে কথা বলতে বলতে হঠাৎ করে কি জানি কইতেছিলাম, মানে ভুলে যায়। তো ওই কনসেপ্ট থেকে গানটা করা, তো মানুষ অনেক রিলেট করতে পেরেছে হয়তো, তাই ভালোবাসাও পেয়েছে অনেক। তো ওইখান থেকে মাফ করে দেনের গল্পটা এরকমই ছিল। তো গানের একটা পার্ট আমি শুনাই মাফ করে দেনের, খালি গলায় আমি জানি না কেমন হবে। তো গানটা এরকম ছিল, আমার বাসা কই জানি না, আমার তো মাথা ঠিক থাকে না, বাসাটা মনে হয় এদিকে, না না বাসাটা মনে হয় এদিকে, এই কি জানি কইতেছিলাম ভাই, কি জানি কইতেছিলাম ভাই, আমার তো মাথা ঠিক থাকে না, আমার তো মাথা ঠিক থাকে না, আমার তো মাথা ঠিক থাকে না ভাই, আমার তো মাথা ঠিক থাকে না, আমার কোনো হিসাব থাকে না, আমার কোনো হিসাব থাকে না। পাশে থেকে একজন বলে ওরে বান, দেন হি ইজ লাইক মাফ কইরা দেন ভাই, আমারে মাফ করে। ইট ওয়াজ মোর অফ আ, এটাকে বলে সিচুয়েশনাল র্যাপ, মানে সবার পার্টটা একজনই পোর্ট্রে করে একটা স্টোরির মতো দেখানো, কনভারসেশনাল, সিচুয়েশনাল। সো অনেকে আবার ভাবছে এটা হিপ হপ না, তো যে যেটা বলে তাহলে তো এটাকে মিউজিক্যাল ফিল্মও বলা যায়, যেটা অলমোস্ট ইটস আ মিউজিক্যাল পোর্ট্রেয়াল আর কি, সিচুয়েশনাল র্যাপ ট্র্যাক। সো তখন এটা নিউ ছিল, এরপরে অনেকে দেখলাম করলো, সো এখন তো সবাই চিনে। আমরা আবার একটু বরবাদে ফিরবো, সেটা হচ্ছে গিয়ে সিনেমাটা তো অলমোস্ট মানে ঈদের পরে অনেক দিন হয়ে গেছে, হলে হাউসফুল যাচ্ছে।
আপনার দেখার সুযোগ হয়েছে কিনা, আর যদি সুযোগ হয়ে থাকে তাহলে হলের মধ্যে গানটা চলাকালীন সময়ের যে সিচুয়েশন সেটা নিয়ে একটু জানতে চাই। আচ্ছা, প্রথমে তো আমার বাসার লোকজন পাগল বানায় ফেলছে সিনেমাটা দেখার জন্য, দেখতে যাবে সবাই, আচ্ছা আচ্ছা, বাট আনফর্চুনেটলি টিকিট পাচ্ছিলাম না। ইভেন আমার ডিরেক্টর হৃদয় ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি বলতেছে আমি তো টিকিট পাইতেছি না। তো যাই হোক, সবার একই অবস্থা, অনেকেই টিকিট পায়নি, মানে উপচে পড়া ভিড় ছিল মানুষের ভালোবাসা, এটা একটা ভালোবাসা যে টিকিট পাওয়া যাচ্ছে না। তো ফাইনালি আমি গতকালকে, তাও ফুল ফ্যামিলি নিয়ে যেতে পারিনি, আমরা ছোট করে একটা গ্রুপ গিয়ে দেখে এসেছি। আমি পার্সোনাল লাইফে অনেক ফানি, মানে আমি খুব লাইটলি একটা মানুষ, খুব সিরিয়াস কথা বলি না, কিন্তু সত্যি কথা বলতে যখন মুভিতে গানটা হচ্ছিল কেন জানি মানে মানে অন্যরকম গুজবাম্প দিচ্ছিল, অ্যান্ড অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল যখন দেখি প্রত্যেক মানুষ এখান থেকে শীষ দিচ্ছে, কেউ তালি দিচ্ছে, তারপর অনেকে দেখি মানে একটু কান্না করতেছে, মানে অনেক সিরিয়াস একটা অবস্থা। আমার মনে হলো যে মানুষের ভালোবাসাটা আসলে ওইখানে না গেলে আমি কখনো বুঝতাম না যে আসলে এই মানুষের কাছে এত ভালো লেগেছে গানটা। এটা আমার নিজের কাছেও it was like a proud moment to me যে এটা তো আপনার জন্য অবশ্যই একটা বড় বিষয়, কারণ সিনেমা প্রথমবারই তো আপনি গান গেয়েছেন। এর আগে কি সিনেমা গান করা হয়েছে? করেছি, তবে এটা আমার সোলো ছিল না, ওটা একটা মিক্সড দুইটা কাজ করেছিলাম। পরে আমি ওই মুভিগুলোর ক্ষেত্রে পরে ওইভাবে করে নিউজও পাইনি, যেটা টু বি ভেরি অনেস্ট, কারণ আমার ডিরেক্ট কাজ ছিল না, তো আমি জাস্ট কোন একটা পোর্শন করে দিয়েছি। এটা তো নিঃশ্বাস ইজ লাইক থাকে না নিজের বাচ্চা, মানে নিজে একদম বানিয়ে কোলে পিঠে করে লিরিক্স লিখে সুর করে, মানে ওইভাবে করে ব্যাপারটাই অন্যরকম। আর যখন দেখি মানুষ এত ভালোবাসতেছে, আমার যখন বরবাদের নিঃশ্বাস গানটা বানাই, আমার প্রথম কথা আমার মিউজিক অ্যারেঞ্জার যে আদিব ছিল মিউজিক কম্পোজার, তো আদিবের সাথে আমার কথা ছিল না আমি শুনবো, যদি কারো ভালো নাও লাগে আমি গানটা অনেক শুনবো। আদিব বলতেছে আমিও শুনবো। এখন তো দেখি আমাদের থেকে বেশি মানুষ শুনতেছে। তো এই ভালোবাসাটা, ভালো লাগাটা ভাই আসলে আমি জানি না হাউ টু এক্সপ্রেস, কিন্তু চোখ দিয়ে একটু পানি আসছে আর খুব ইন্সপায়ারিং লাগছে, গুজবাম্প দিয়েছে পুরো বডিতে। গানটা মানে পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে আপনি নিজে কতবার শুনেছেন, বা আপনার পরিবারের সবাই? আমার পরিবারের যেমন ঈদের সময় দাওয়াত ছিল, তো সব কাজিনরা আসছে বাসায়, সবাই একটু পরপর সবার মোবাইলে নিঃশ্বাস চলতেছে। আচ্ছা, বাসার মধ্যেই একটু পরপর এখানে এখানে সবার মাঝখান থেকে। তো আরেকটা জিনিস যেটা সবাই একটা কথা বললো, যেটা আগে কেউ আমার আগের গানগুলোর ব্যাপারে বলে নাই, তোরা বলতেছে যে এটা না এমন একটা গান মনে কি চলতেছে, চলুক থাক, শেষ, চলুক, মানে 2বার 3বার চললো, আচ্ছা চলুক। এটা আমার অনেকগুলো বাইরে যে ফ্রেন্ডসরা থাকে দেখলাম, অনেকে গাড়িতে যাচ্ছে লং ড্রাইভে শুনতেছে বলে অন লুপে এটাই চলতেছে। তো এই ভালোবাসাগুলো আসলে অন্যরকম, কারণ নিজেদের লোক থেকে ভালোবাসা পাওয়ারও তো একটা অন্যরকম আনন্দ আছে। অবশ্যই। শাকিব খানের জন্য গান গাওয়া শেষ আপনার, এরপরে কি মানে সিনেমাতে কোনো নায়কের লিপসিংয়ে গান করার ইচ্ছে আছে আপনার? আমরা অবশ্য স্পেসিফিক বলবো না, তবে যেমন এই বরবাদের সাকিব ভাই বা সাকিব খান মেগাস্টারকে দেখে ওনার যে ওভারঅল লুক, আই ওয়াজ সো ইমপ্রেসড যে ও মাই গড, তো অন্য লেভেলে চলে যাচ্ছে। আর সত্যি বলতে আপনার যে কথা যে মেগাস্টার সাকিব খানের জন্য গান করে ফেললাম, তো এরপরে অবশ্যই আমার ইচ্ছা আছে সবার জন্য কাজ করার, তবে আমার ডিফারেন্ট স্টোরি লাইনে আমার গানের ফ্লেভার দেওয়ার খুব ইচ্ছা, যে খুবই ডিফারেন্ট একটা স্টোরি, মানে পাগলামি হইতেছে কিছু একটা, আমার এগুলো খুব ভালো লাগে, গতানুগতিক ধারার বাইরে যেয়ে কাজ করতে। এটা আমার একটা মনে করেন যে নিজের থেকে করতে মন চায়। যেহেতু আপনি অনেকগুলো লাইভ শো করে ফেলছেন, সেটার সম্পর্কে জানতে চাই, কারণ হুট করেই কিন্তু আপনার শো বেড়ে গেছে, সবার কাছে গ্রহণযোগ্যতা বেড়ে গেছে, আপনাকে অনেকে ফোন দিয়ে গানটার গল্প জানতে চাচ্ছে, গানটার পিছনের একটা গল্প জানতে চাচ্ছে। এই সময়টা আপনি কিভাবে মানে অনুভব করছেন? আমি আসলে এখানে আমার আরেকটা পার্সোনাল ওপিনিয়ন এরকম যে দেয়ার আর টু কাইন্ড অফ পিপল, যারা নাকি আগে থেকে রেডি থাকে পরের জন্য, আর আরেকটা হচ্ছে গিয়ে আমি যেটা করি কি আমার জ্ঞান এনার্জি আমার যতটুক ব্রেইন আছে আমি পুরোটা গানের পিছনে দিয়ে দিই। তো পরবর্তীতে এই জায়গাগুলোতে খুব একটা ভালো, আমি জানি না কতটুকু আমি এখানেও কথা বললাম, তবে আমার মনে হয় হবে। আমি এনজয় করছি অবশ্যই, কারণ মানুষের ভালোবাসা পেতে সবারই ভালো লাগে। তবে একটা জিনিস আমি বলবো যে এই যে ভালো লাগাটা বা সবার যে গল্প জানার ইচ্ছাটা, আগ্রহটা, এটা আসলে আমার মনে হয় প্রত্যেকটা আমার মতো যারা নতুন, আমার জন্য এটা মুভির প্রথম কাজ, সো এই লাইনটাতে আমি নতুন, এইটুক ভালোবাসা আমার মনে হয় সবার জন্য আর্টিস্টদেরকে দেওয়াটা ইটস আ ব্লেসিং ফর অ্যান আর্টিস্ট। তার কনফিডেন্ট বুস্ট হয় এবং তার ফিউচার কাজে আরও এফোর্ট দেওয়ার মানে তাগিদটা বেড়ে যায়, উৎসাহটা বেড়ে যায়। আরেকটা বিষয়, এবার ঈদে মানে সর্বমোট 6টি সিনেমা মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে, যার মধ্যে বরবাদ, দাগি, জঙ্গলি,
এগিয়ে আছে। তো বরবাদ ছাড়া কি অন্য কোনো সিনেমা দেখা হয়েছে? বরবাদটাই তো চান্স পাচ্ছি না, তবে আমার পার্সোনালি জঙ্গলি দেখার ইচ্ছা আছে। আমার সিয়াম আহমেদকে বেশ ভালো লাগে, ওনার লুকটাও দেখলাম বেশ ভালো লেগেছে। জঙ্গলি দেখার ইচ্ছা, দেখে ফেলবো, একটু রাশ কমলে দেখে ফেলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে, আপনি যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলতে চান, এবং এটা বলার পরে আপনার কণ্ঠে আমরা আরেকটা গান শুনবো, সেই গানটা মানে শোনার মধ্যে দিয়ে আমরা শেষ করব, ঠিক আছে? আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার আছে যে প্রত্যেকটা জনরা, প্রত্যেকটা মিউজিশিয়ান, প্রত্যেকটা সিঙ্গার যারা গান বানায়, তারা তাদের নিজস্ব জায়গা থেকে চেষ্টা করে তাদের বেস্ট জিনিসটা দেওয়ার জন্য। এখন সব আইটেম যেমন সবাই খায় না, সব গান সবার ভাল লাগে না, প্রত্যেকটা গানের জন্য আলাদা অডিয়েন্স বেস আছে। তা আমি পার্সোনালি, কারণ কিছু কমেন্টে দেখেছি তো অনেকে অনেক কিছু বলছে, মানে ওরটা পছন্দ হচ্ছে না, ওর এটা যেমন আমাকে যদি জিজ্ঞেস করেন যে বরবাদ মুভির বাকি গানগুলোর কথা, আমি বলবো সবগুলা গান জোস। আর যদি কোনোটা আমার টাইপের নাও হয় তাও আমি বলবো জোস, কারণ আমি জানি ওই মানুষটা তার জায়গা থেকে বেস্টটা দিয়েছে, ঠিক যেমন আমি দিয়েছি। তো এই কম্প্যারিজনটা বাদ দিয়ে আমার মনে হয় কি সবগুলা গান এনজয় করা উচিত, সবার কাজকে এনজয় করা উচিত। আর যদি আপনাদের গান বা কাজ ভালো না লাগে, অ্যাভয়েড করা উচিত। এটা আমার অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে মানে আমার একটাই চাওয়া সবার কাছে, যে আপনার গান হোক, মুভি হোক, নাটক হোক, দেখেন একবার, আপনার মতো না হলে লিভ ইট। মানে এটাকে গালাগালি বা এটা নিয়ে মাতামাতি করার কোনো, যেটা ভালো লেগেছে ওটাকে বলেন, ভালো না লাগলে ইটস ইয়োর চয়েস, আপনার সম্পূর্ণ আপনার ব্যাপার, জাস্ট গিভ ইট আ চান্স, দ্যাটস ইট। মানে শেষ কথা হচ্ছে যে জোর করে কোনো কিছু আপনার ভালো লাগার দরকার নেই, জোর করে ভালো লাগে, যেটা ভালো লাগবে সেটাই দেখবেন, যেটা ভালো লাগবে না সেটাকে ছেড়ে দেন, সেটা তার মতো চলুক। দর্শক, আমরা দেখতে দেখতে আড্ডার একদম শেষ ভাগে, দর্শক, কালবেলার বিনোদন আড্ডায় পরবর্তীতে আবারও নতুন কোনো অতিথি নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত কালবেলার সঙ্গেই থাকুন। তবে যাওয়ার আগে আমি আমার অতিথির কাছ থেকে আজকে শেষ গানটি শুনে নেব। আমি আমার আনরিলিজ কোনো ট্র্যাক শোনাতে পারবো? আপনি যেটা আপনি শোনাতে চান। ওকে, আচ্ছা, আরেকটা নিউজ হচ্ছে দর্শকদের জন্য, যে নিঃশ্বাসের এত অপার ভালোবাসার কারণে, মানে মানুষের এত চাহিদা, এত ভালোবাসা দেখে আমরা একটা জিনিস ডিসাইড করেছি যে নিঃশ্বাসের একটা পিয়ানো লাইভ ভার্সন করা হবে, যেটা আমার চ্যানেল থেকে হয়তো আগামীকাল মুক্তি দেওয়া হবে। মানে নিঃশ্বাস গানটাই একটু ডিফারেন্ট, একটু সফটলি প্রেজেন্ট করা, রেপ্রাইজ অথবা পিয়ানো ভার্সন যেটাই বলেন, ওটা রিলিজ হতে যাচ্ছে। আর এখন আপনি যেহেতু লাস্টে একটা গান শুনতে চাচ্ছেন, ঠিক আছে, তাহলে আমি আমারই একটা আনরিলিজ গানের 4টা লাইন শুনিয়ে দিই। যেহেতু আমরা শেষ করছি, তাহলে আমার নিজেরই একটা পছন্দ গান, গানটার নাম হচ্ছে ঝিঝি পোকা। আচ্ছা আচ্ছা, আর আমার চ্যানেলের একটা গান, খুব সফট গান। ওকে, আমি এটার 4 লাইন শুনিয়ে শেষ করতে চাচ্ছি। গানটা লাইন হচ্ছে কি এরকম: আঙুল ধরে নিয়ে যাবে পাহাড়ি ঝুন্নার তরে, ঝিঝি পোকার গান শোনাতে, হাতে রেখে হাত পাহাড় জুড়ে বয়ে চলে, মায়াবী হাওয়ায় আমার তোমার তরে নিয়ে আমায় থামে আবার। থ্যাংক ইউ।